দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলোর আজকের বার্তা কক্ষে। আ আপনারা জানেন এরই মধ্যে যে তফসিল ঘোষণার পর এর মধ্যে হলফনামার হিসেব নিকেশ সামনে আসতে শুরু করেছে। যে সমস্ত দল অংশগ্রহণ করছে তাদের হেভিওয়েট থেকে শুরু করে সকল প্রার্থীর হলফনামায় আলোচনায় আসছে। এরপর নির্বাচনী প্রচারের বিষয় আছে এবং প্রচারের ব্যয় নিয়েও এক ধরনের আলোচনা সমালোচনা সবই আছে। এসব নিয়েই হলফনামার সত্য মিথ্যাই আমাদের আজকের আলোচনার বিষয়ে আমন্ত্রণ জানিয়েছি নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলিকে। এবং এইসব নিয়েই প্রথম আলোর আজকের বার্তা কক্ষে আপনাদের সঙ্গে থাকছি আমি শামসুজ্জোহা। দর্শক সরাসরি চলে যাচ্ছি হলফনামার সত্য মিথ্যা যাচাই বাছাইয়ের যে প্রক্রিয়া এবং আলোচনা সমালোচনা সেসব নিয়ে আমাদের প্রশ্ন থাকবে আমাদের আজকের অতিথির কাছে নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি। আপনাকে স্বাগত। প্রথমে জানতে চাইবো খুব সাদামাটাভাবে একটা প্রশ্ন যে হলফনামায় অর্থ উপার্জনের উৎস, তারপরে তার সঞ্চয়ের পরিমাণ এই বিষয়গুলো উল্লেখ করা থাকে। মোটা দাগে আমরা এটিই দেখি। আ এইটি যাচাই বাছাই করার জন্য আসলে নির্বাচন কমিশন কি প্রক্রিয়া আপনি সেখানে ছিলেন, জানেন যে কি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়? নাকি এটা আসলে একটা দেয়ার জন্য দেয়া, তারা যেটা দেন সেটাই থেকে যায় এবং সেটাই বিশ্বাস করে নেওয়া হয়? মানে প্রশ্ন কেন তৈরি হয় এটা নিয়ে এত? আপনাকে অনেক ধন্যবাদ। জি। আসলে হলফনামা মানে হলফ করে সে এই তথ্য দিচ্ছে, ধরে নেওয়া হয় যে তথ্যটা সে সঠিক দিবে। আচ্ছা, এটা যাচাই করার জন্য নির্বাচন কমিশনের কাছে যে কাগজটা থাকে সেটা হলো এনবিআর এ যে সে আইটিতে সময় যে জমা দেওয়ার সময় যখন ইনকাম ট্যাক্স জমা দেন তখন 10B ফর্মে তার কিন্তু সমস্ত ইনকাম, তারপরে তার সম্পত্তির হিসাব সবকিছু ওখানে 10B ফর্মে থাকে। মূলত সেটাই হলো বেস করে ইলেকশন কমিশন। এখানে যেটা হয় সেই ফর্মটা কি একটু বলেন? 10B ফর্ম। 10B ফর্ম। এটা একটু বুঝিয়ে বলবেন? হ্যাঁ, এটা যখন আমরা ইনকাম ট্যাক্স জমা দিই তখন যে সম্পত্তির হিসাব, সম্পত্তির সমস্ত বিবরণী ওখানে থাকে। বিবরণী থাকে, তার কত মূল্য সেটা থাকে, জমি আছে কিনা সেখানে থাকে, এবং অন্য কোনো গয়না, ইভেন আসবাবপত্র সবকিছু ডিটেলস ফর্মে থাকে ওই ফর্মটায়। তো এই ফর্মটা আসলে আমরা জমা দিই কি চলতি বছরের 30শে জুন, মানে এবছর ইলেকশন হলো ফেব্রুয়ারিতে, মানে হলফনামা যখন দিচ্ছে তখন সে দিচ্ছে হলো 29শে ডিসেম্বর 2025। তার মানে এই 6 মাসের 30শে জুনে সে জমা দেওয়া আছে ইনকাম ট্যাক্সের কাছে, 6 মাসের হেরফের হয় সাধারণত। এটা তা ওই কাগজটাকে বেস করে এই কাগজটা যাচাই করে দেখা হয়। আর আরেকটা করা হয় যে যদি অন্য কোনো সোর্স থেকে কেউ অভিযোগ দেয় তাহলে কিনা রিটার্নিং অফিসার জানতে পারে যে হ্যাঁ এই হলফনামায় কি তথ্য গোপন করলো, নতুবা রিটার্নিং অফিসারের জানার কোনো অন্য কোনো সোর্স নাই এখানে। সাধারণত আমাদের দেশে করে যে একজন প্রার্থী আরেকজনের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ হয় যে হয়তো তার একটা বিশাল বাড়ি আছে বা কোনো একটা ফ্ল্যাট আছে, সে হলফনামাতে তথ্যটা গোপন করেছে, কিন্তু দেখা যাচ্ছে যে সে 10B ফর্মে ওই বাড়িটা হয়তো নাই। তখন হলে তদন্তের বিষয় আসে, অথবা প্রার্থীকে জিজ্ঞাসা করা যে অভিযোগে দেখা যাচ্ছে আপনার এই এলাকা একটা বাড়ি আছে, দেখা আপনার ওই ইনকাম ট্যাক্স ফর্মে না, অথবা আপনি এখানেও দেননি, কেমন? তখন জানা যায় হয়তো ওই বাড়িটা ওনার নামে সবাই বলে, কিন্তু দেখা যাচ্ছে কাগজ কলমে ওনার ওয়াইফের নামে হতে পারে, ওনার ছেলের নামে হতে পারে, বা অন্য কারোর নামে হতে পারে। সেটা এই জিনিসগুলোই আসলে যাচাই করে দেখে যে আসলে হলফ করে কোনো মিথ্যা তথ্য সে দিল কিনা বা তথ্য গোপন করেছে কিনা। আচ্ছা, এবারে আসি আমরা যখন দুর্ঘটনা ঘটে বা হচ্ছে যে যখন তারা ক্ষমতায় থাকেন না তখন দেখি বিষয়গুলো সামনে আসে এবং সেটা নিয়ে বিচার বিশ্লেষণ এবং অনেক রকম নানা রকম বিষয় আসে। প্রশ্নটা হচ্ছে সাধারণত দেখা যায় কোনো প্রার্থী তার স্ত্রীর নামে সম্পদ দেখান, যে সম্পদের পরিমাণ তিনি হয়তো গৃহিণী কিন্তু তার সম্পদের পরিমাণ অনেক বেশি স্বাভাবিকের যেরকম দেখা যায়। আবার কোনো প্রার্থী যদি নারী প্রার্থী হন তাহলে তার স্বামীর নামে অথবা কোনো নিকট পরিজনের কাছে। এক্ষেত্রে আসলে আইনগত বিষয়টা কিভাবে দেখা হয় বা নির্বাচন কমিশনের আসলে কতদূর পর্যন্ত দেখবে? আচ্ছা, এই যে হলফনামা যেখানে আছে না সেখানে তার নিজের তথ্য দেয়, তার স্ত্রী মানে স্পাউসের তথ্য দিবে, স্বামী বা স্বামী স্ত্রী সেখানে দিবে, এবং তার উপর নির্ভরশীল যারা ছেলে মেয়ে যারা যার নামে থাকুক না কেন, নাবালকের নামে থাকলে সেটাও হলফনামায় কিন্তু দেওয়ার বিধান আছে। মানে সবার তথ্যই ওখানে আসে। আচ্ছা, আর যেটা
ওই যে আরেকটা জিনিস যেটা হেরফের হয়ে আরেকটা হয় কি, মানে কোনো একটা ব্যক্তি তার ক্রয়কালীন সময়ে কোনো জিনিস কিনেছিল, জি। সেই মূল্যটাই দেখা যাচ্ছে হুম। সে দিচ্ছে, কিন্তু বর্তমান বাজার মূল্য অনেক বেশি। তা ওখানে বাজার মূল্যও দেওয়া যায়, ক্রয় মূল্যও দেওয়া যায়। ক্রয় মূল্য দিলে তাকে অবশ্যই লিখতে হবে এটা ক্রয় মূল্য এবং ক্রয়কালীন সময়টা কখন, মানে হুম। কখন ওটা কেনা ছিল এবং এটাও যদি পরিষ্কার করে দেয় তাহলে কোনো কনফিউশনটা তৈরি হয় না হলফনামাতে। জি। কিন্তু একটা বিষয়, যেমন ধরুন যে একজন প্রার্থী ৬০ বা ৭০ বছর বয়স্ক একজন প্রার্থী, তিনি তার বিয়ের সময়ের বা খুবই আগের আমলের একটা সম্পদের কথা, বিশেষ করে স্বর্ণালঙ্কারের ক্ষেত্রে যদি বলা যায় ২০ ভরি স্বর্ণ। হুম হুম তখনকার মূল্য ছিল খুবই কম, যেটা এখন বিশাল অঙ্ক দাঁড়ায়। হুম হুম। তাহলে এর একটা স্পেসিফিক বিষয় থাকার জরুরি ছিল কিনা, বা এটা তারা এড়িয়ে যান কিনা? যে বর্তমান মূল্য ধরলাম না, এরকম কোনো বিষয় আসে না, না। যদি ওখানে লিখে দেয় প্রবণতা যে, থাকে। হ্যাঁ, যদি ওখানে লিখে দেয় যে ওই সময়কালীন হুম, ১৯৬২ সালে আমি হুম, সে ধরি, হুম, হুম। ১৯৮০ সালে জি, তার এটা ছিল, তাহলে যে কেউ এটা তো মূল্য তো নির্ধারণ করে নিতে পারে। এখানে আসলে যদি সে ২০ ভরি স্বর্ণ দেয়, এখানে স্বর্ণটাই ২০ ভরি, এটাই মানে এখানে সে কোনো তথ্য গোপন করেনি, বাজার মূল্যটা দেখাতে হেরফের আচ্ছা। করেছে। এর জন্য আমার মনে হয় মনোনয়নপত্র বাতিল করা উচিত হবে না। হুম, কিন্তু সে যদি ২০ ভরি স্বর্ণের জায়গায় দেখা যায় আমার ২ ভরি স্বর্ণ, হুম। মানে এটা যদি সে গোপন মানে করে স্বর্ণের পরিমাণ হাইড করে, হ্যাঁ, হ্যাঁ। হাইড করে। হুম, কারণ এখানে এটা তো আজকে ধরেন আপনি বিচার করছেন যে ১,০০,০০০ ১,৫০,০০০ টাকা বা ২,০০,০০০ উপরে স্বর্ণ। ওকে। কিন্তু আগামী দিনে এটা কমতেও পারে, বাড়তে পারে। তো এটা তো বাজার মূল্য সবসময় আপ ডাউন জি, করে। জি, সেজন্য একটা নির্দিষ্টকালীন সময় ধরে উনি মূল্য নির্ধারণ করতে পারে। তাও এইগুলোর ক্ষেত্রে অ্যাকচুয়াল মূল্য নির্ধারণ করা একটু কঠিনই ব্যাপার। যে জিনিসগুলো হুম, হলো পরিবর্তন জি। প্রতিনিয়ত পরিবর্তন হয়। আরো কিছু বিষয় আসে। ইদানিং যে বিষয়গুলো খুব অনেক আসছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে একজন প্রার্থীর ২ বছর আগে বা ১ বছর আগে তার যে সম্পদের বা জীবনযাপনের মান, তার সাথে এখন অনেক পার্থক্য। এই বিষয়গুলো নিয়ে সমালোচনা হয়। সমালোচনাটাই তো আসলে পরীক্ষিত না। কিন্তু সেইটা পরীক্ষা করার আসলে ব্যাপার আছে কিনা, বিশেষ করে বিদেশে উপার্জন বা অনলাইন উপার্জন, এই ধরনের বিষয় দেখা হচ্ছে। এখন টকশোর ইনকামও দেখলাম বিভিন্ন হলফনামে এসছে। মানে যে বিষয়গুলো খুব স্পষ্ট না। আচ্ছা। যেটা হলো বিদেশ উপার্জন হলো স্পষ্ট, এটা হলফনামাতে দেওয়া আছে। দিতে যে হবে। হুম, বিদেশে তার সম্পদের পরিমাণ থাকলে সেটাও দিতে হবে। হুম, ইনকাম থাকলে সে জি, এবং তার উপর নির্ভরশীল অথবা তার স্বামী বা হুম, স্ত্রী যেই হোক হুম, সেটা দিতে হবে। সেটা পরিষ্কার। আর কতগুলো জিনিস আছে যেগুলো সে উম ইনকাম করে কিন্তু এখানে উল্লেখ নাই। সে জি, ওখানে অন্যান্য বলে দেখায় দিতে পারে। হুম, অন্যান্য ইনকাম বলে একটা মোটামুটি একটা সঠিক আওতা ঠিক করে যে আমি বছরে এতগুলো টকশোতে অংশগ্রহণ, সেখান থেকে আমার সোর্স হুম, এরকম। হয়তো এক্সাক্ট এই ফিগার গুলো হয় না, জি, করা মুশকিল যেহেতু এখানে ডকুমেন্টের কোনো ডকুমেন্টস তো আর এখানে দাখিল করাটা জি, একটু কঠিন হয়ে ওঠে। সেইজন্যে উনি অন্যান্য অন্যান্য যে ঘরটা আছে সেখানে উনি এগুলো শো করতে পারে, হুম, যদি সে ইচ্ছা করে। আচ্ছা, আর যদি সে গোপন করে যায় তাহলে বোঝা যাবে সে তথ্যটা সম্পূর্ণ দিল না। এইটাই। আচ্ছা। যেমন এখন কিছু বিষয় আসছে যে পরামর্শক হিসেবে বা শিক্ষক হিসেবে, কিন্তু তারা আসলে শিক্ষক হিসেবে কখনোই কোনো রেপুটেড প্রতিষ্ঠানে নাই। শিক্ষক তো নানা রকম হতে পারে। হুম, রেগুলার শিক্ষক নাও হতে পারেন। হতে পারে। এই প্রাইভেট বিষয়গুলো পড়াতে পারে। তাহলে ঐরকম খাতে যাবে যে অন্যান্য। অন্যান্য খাতে যাবে। যেগুলো স্পেসিফিক নাই ওই ফর্মটাতে, অথচ তার একটা ওখান থেকে মোটা দাগের হুম। পয়সা তার আসে, তা অন্যান্য বলে সে উল্লেখ করে দিতেই পারে বা হল অফ মন্তব্য কলমে লিখেই দিতে পারে হ্যাঁ, যে এছাড়াও আমার এই সোর্স থেকে এই টাকাটা এসছে। তাতে একদম পরিষ্কার থাকে জিনিসটা। দেশের বাইরে আ এই উপার্জনের ক্ষেত্রে আপনি বললেন যেটি উল্লেখ করতে হবে। হ্যাঁ, এটা আ এ আছে, এ ফর্মেই এটা আছে। ফর্মে আছে। কিন্তু দেশের বাইরের ক্ষেত্রে আরেকটি বিষয়, যারা দীর্ঘ সময় থাকেন তাদের অনেকেরই দ্বৈত নাগরিকত্ব হুম, আছে কিনা, বা তিনি ওই নাগরিকত্ব, কেউ বলেন যে গত ডিসেম্বর, এবারে অনেকগুলো আমরা ইনফরমেশন এরই মধ্যে এসেছে। হয়তো আগামী ২০ তারিখের মধ্যে এগুলো সব স্পষ্ট হবে। যে তারা দ্বৈত নাগরিকত্ব ছিল কিন্তু পরিহার করেছেন। এই হুম। ধরনের বিষয় বলছি। এটি আসলে যাচাই করা হয় কিনা দেশভেদে? এটা তো আলাদা, আলাদা হতে পারে। হ্যাঁ, আসলে যদি কেউ দ্বৈত নাগরিক হয় এবং উনি যদি পরিত্যাগ করে আসেন, হুম, পরিত্যাগ করলে তার মানে উনি আবার তার দেশের নাগরিকত্ব তার থাকলো, তার দ্বৈত হুম, নাগরিকত্ব এই পরিত্যাগের সপক্ষে যেটা হতে পারে হলফনামাতে তিনি যে পাসপোর্ট সারেন্ডার করেছে এরকম কোনো ডকুমেন্ট যদি তার থাকে সেটার সাথে দিয়ে দিতে পারে। আর যাচাই করা প্রক্রিয়াটা একটু ভিন্ন ধরনের। আসলে অন্য কোনো দেশে এমবাসিকে লিখলে তারা স্বাভাবিকভাবে বলে দেয় যে আমরা আমাদের
দেশে কোনো নাগরিকের এই প্রাইভেসি কোনো সময় ওপেন করি না বা অর্থাৎ তারা জানাবেন না। জানাই না এটা। হুম। কিন্তু অন্য কেউ যদি অভিযোগ করে, অন্য কোনো ক্যান্ডিডেট যদি এটা অভিযোগ করে, তখন কিন্তু সহজে এটা প্রমাণ করা আবার যায়। আচ্ছা আচ্ছা। এছাড়া এরকম কোনো কেস আসলে হয় কিনা, যেমন বিদেশের ক্ষেত্রে বিশেষ করে আমাদের দেশের বাংলাদেশের মানুষের ক্ষেত্রে আমেরিকা, তারপরে যুক্তরাজ্য, কানাডা, এই সমস্ত যে সমস্ত দেশের এই দেশগুলো কি সহযোগিতা করেন এরকম প্রশাসনিকভাবে? আচ্ছা, এটা যেটা আমাদের হোম মিনিস্ট্রির মাধ্যমে আমাদের নাগরিকত্ব দেখে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আর পররাষ্ট্র মন্ত্রণালয় দেখে যে অন্য মন্ত্রণালয় থেকে যে জিনিসগুলো যাচাই। যদি কেউ যে ডকুমেন্টসটা অন্য কেউ দাখিল করে সেটা সত্যি কি মিথ্যা, সেই জিনিসটা তো যাচাই করা যায়। হয়তো বললো না যে সে আমাদের দেশের নাগরিকের, কিন্তু যে কাগজটা সে দাখিল করছে সেটা হোম মিনিস্ট্রির মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় দিয়ে ওই দেশের ইজিলি বলতে পারে যে এই কাগজটা ফেক কিনা, ফেক বা না, তাতেও কিন্তু অনেকটা সলিউশন হয়। আসলে আমাদের দেশে এই জিনিসগুলো কিছুটা কি হয়, কারোর বেলায় খুব কঠোর অবস্থানে যে এটাকেই করা হয়। যেমন আপনি জানেন 2001-এ কিন্তু এহসানুল মিলন কিন্তু সারেন্ডার করে দিয়েছিল এবং প্রকাশ্যে সে সেটা করেছে। কার কথা বলছেন আরেকবার একটু বলবেন? এহসানুল হক মিলন, জি। সে আবার অনেকে দেখা যায় যে আমরা যেমন প্রুফ করতে পেরেছিলাম না, নারায়ণগঞ্জে একজন এমপি ছিলেন, উনি নাই, এখন মারা গেছেন, আমি নাম বলছি না, ওনার জিনিসটা আমরা ট্রাই করেছিলাম, ওনার অভিযোগ ছিল উনি কানাডিয়ান বলে, কিন্তু আমরা সেটা প্রুফ করতে পারিনি। ওই দেশের থেকে, ওই এমবিসি থেকে বলছিল যে না, আমরা আমাদের কোনো নাগরিকের তথ্য দিই না কোনো, সেই জন্য আমরা পারিনি সেই ক্ষেত্রে। মানে তার মানে যিনি অভিযোগ করেন সে যদি শুধু একটা সাদা কাগজে অভিযোগ করে তাহলে একটু মুশকিল হয় প্রমাণ করে, কিন্তু সে যদি ডকুমেন্টস দিয়ে প্রমাণ করে, ম্যাক্সিমাম পলিটিশিয়ানরা কিন্তু অন্যজন লেগেই থাকে, এটা প্রুফ করা খুব একটা কঠিন হয় না যদি তারা ইচ্ছা করে যে আমরা কোনো ডকুমেন্টস। তবে কেউ যদি অভিযোগ না করে, মানে আমার কাছে মনে হচ্ছে কেউ যদি অভিযোগ না করে এবং কোনো প্রার্থী যদি তার নিজের তথ্য গোপন করে যান, প্রথম দিকে হলে হয়তো তারা শত্রু জন্মায়নি, কারো পিছে কেউ লেগে নেই, এরকম সিচুয়েশন হলে আমার মনে হয় যে তখন আসলে নির্বাচন কমিশনের হাতে খুব একটা কিছু করার থাকে না, তথ্যগুলো যাচাই করা সম্ভব হয়ে ওঠে না। মানে হবে কোন একটা সোর্স লাগবে তো, অর্থাৎ সেই ফাঁক দিয়ে তারা আসলে বেরিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। এবারে আসি আমরা এখন যে হল অফ নামায় যে সমস্ত তথ্য দিচ্ছেন তারা, সেটাতে গোপন রাখা অথবা মানে সেটা পরীক্ষিত কিনা সেই প্রসঙ্গে এবার আসি যে সেই প্রার্থী হলফনামা কয়েদির পরে তারা প্রার্থিতা টিকে গেল। এবার আসে নির্বাচনী ব্যয়ের ক্ষেত্রে, নির্বাচনী ব্যয় আসলে সে কতটা করলো এবং কিভাবে করলো, এটা কিভাবে জানা যাবে? আচ্ছা, প্রথম তো আমি আগের প্রশ্নটা একটু যাই। হলফনামাটা কিন্তু যদি এই যাচাই বাছাইকালীন যে না প্রমাণ হয় তাহলে তার প্রার্থিতা সে মানে বৈধ হয়ে গেল সে প্রার্থী। কিন্তু এর পরেও একদম নির্বাচন হওয়ার পরে এই যে কোনো স্টেজে কেউ যদি অভিযোগ করে এবং সেটা যদি প্রমাণ করা যায় তাহলে কিন্তু তার প্রার্থিতা বাতিল হতে পারে, ইভেন তার নির্বাচনও বাতিল হতে পারে, নির্বাচিত হওয়া যাওয়ার পরও নির্বাচিত বাতিল হতে পারে। মানে এটা এই যে লম্বা সময়টা, যে এই সময়ের মধ্যে যদি তার হলফনামার কোনো তথ্য পরবর্তীতেও ভুল প্রমাণ হয় তাহলে তার নির্বাচন বাতিল হয়ে যাবে। মানে এটা। আর আপনার এবার আসে আয় ব্যয়, মানে প্রচারণা ক্ষেত্রে ব্যয়, এই জায়গাটা আমাদের কাছে খুবই মনে হয় আমাদের আমাদের সিস্টেমে, আমাদের বাংলাদেশ ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেমে এই জায়গাটা খুব কম গুরুত্ব পাই আসলে। আপনি দেখেন আমরা প্রথম দিকে তফসিলের আগে যে খরচগুলো করেছে প্রার্থীরা, সেটার কিন্তু কোথাও কোনো হদিস নাই, কোথাও রেকর্ড হবে না। হ্যাঁ, আমরা তো আইনত ধরে যে ইলেকশন কমিশন তার তফসিল ঘোষণার পরে এই ক্ষমতাটা পাচ্ছে কোনো প্রার্থীর খরচের ব্যাপারটা দেখা, তাহলে আমরা হলো যখন প্রতীক বরাদ্দ হচ্ছে, প্রতীক বরাদ্দ থেকে ওই নির্বাচন 48 ঘন্টা আগ পর্যন্ত এই কালীন সময়টা, এটা আসলে আমাদের অনেক দেশ করে, যেটা করে প্রত্যেক দিন ক্যান্ডিডেটকে মনিটর করে। ধরেন একটা আসনে 5 জন ক্যান্ডিডেট আছে, 5 জন ক্যান্ডিডেটে প্রতিদিন কোথায় কোথায় কি পরিমাণ খরচ করছে সেটা শুধু যে তাদের বিলবোর্ড, এটা কমিটি আছে, বিভিন্ন কমিটি করে দেয়। এবং আমাদের দেশে আমরা একবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে এই কাজটা করেছিলাম, যে প্রার্থীদের প্রতিদিন যদি মনিটর করা হয় এবং ওই প্রার্থীদের প্রতিদিন মানে যেদিন থেকে প্রতীক বরাদ্দ হয়, প্রতীক বরাদ্দ পর থেকে যেদিন থেকে প্রচারণা শুরু হচ্ছে। আচ্ছা,
যদি প্রতিদিন ওই প্রত্যেকজন প্রার্থীকে সমানভাবে মনিটরিং করা হয়, মানে কাউকে আমি দেখলাম কাউকে দেখলাম না, তাহলে আবার জিনিসটা কিন্তু হবে না, যে আমি কার্যকর হবে না। কার্যকর হবে, মানে সেটা আবার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে করা। এবং প্রার্থীদের বলে যে প্রতিদিন তুমি কি খরচ করেছো সেটা আমাদের জমা দিতে হবে, প্রত্যেক দিনের খরচের হিসাব সে জমা দিবে। এবং যে মনিটরিং একটা কমিটি থাকবে, মনিটরিং কমিটি, সেই কমিটিও সেটা যাচাই করে তারাও দেখবে ঘুরে ঘুরে যে এই প্রার্থী কোনো কোথাও তার সম্বন্ধে মোটা দাগের কোনো অভিযোগ আছে কিনা, দৃশ্যমান কি প্রচারণার জন্য তার কি ধরনের ব্যয় হতো, যে কয়টা মাইকিং হয়তো, কতগুলো আছে সহজ, কেমন মাইকিং দেখা যায়, কতগুলো গেট করলো, এগুলো খুব সহজ। কিন্তু যেটা হয় অদৃশ্য যে ব্যয়গুলো, যে ভোটারদের পয়সা দিচ্ছে কিনা, কোনোভাবে কাউকে কেনার জন্য কোনো মোটা দাগে, কিন্তু যদি ইচ্ছা করে সিস্টেমটা, এই সিস্টেম কিন্তু রান করে যে যদি একজন প্রার্থী আর একজন প্রার্থীর বিরুদ্ধে কখন লেগে থাকে, যেন খুব যদি দুইজনই শক্তিশালী প্রার্থী হয় তখন কিন্তু একজন আরেকজন পিছনে ওরাই তখন বের করে এনে দেয়, মানে এবং অনেক সহজ হয় কাজগুলো রিটার্নিং অফিসারের জন্য। তা এই ক্ষেত্রে আমাদের দেশে যদি এই সিস্টেমটা চালু করা যায়, আমরা ইলেকট্রাল রিফর্মস কমিশন থেকে এবার সুপারিশ করেছিলাম যে প্রতিদিন মনিটর করবে কমিটি, ইলেকশন কমিশনের তরফ থেকে প্রতি নির্বাচনী আসন ভিত্তিক, একেবারে ক্যান্ডিডেট ভিত্তিক, এবং তাদের বলবে তোমরা প্রতিদিনের খরচ প্রতিদিন দাও, এবং যখন ব্যয়ের রিটার্ন জমা দেবে তখন কিন্তু ইজিলি টালি করা, অডিট করার সময় কিন্তু ইজিলি বের হয়ে আসে যে এখানে অনিয়মগুলো কি কি হয়েছে, হ্যাঁ অনিয়ম কি হয়েছে, বা 3 কোটি খরচ করেই কি এখন বলছে 70 লক্ষ খরচ করলাম, সেটাও কিন্তু বের হয়ে আসে। এখন এখানে প্রশ্ন হচ্ছে যে একজন প্রার্থী এর আগে পর্যন্ত 2026 সালের নির্বাচনের আগে পর্যন্ত খরচ, আয় ব্যয় এবং হলফনামার সত্য মিথ্যা তথ্য দেওয়ার ক্ষেত্রে যে আইন এবং যা যা ছিল, এবারে কোনো পরিবর্তিত আইন আসলে প্রতিফলিত হতে দেখা যাচ্ছে কিনা, যেটা খুবই সিগনিফিকেন্ট আপনার কাছে মনে হয়? আচ্ছা, আপনি যে দুইটা বিষয় আলোচনা হলো, যে একটা হলফনামা, এটা তো বললামই যে কোনো পর্যায়ে হলে প্রার্থিতা বাতিল হতে পারে, নির্বাচন বাতিল। এটা কি আগে ছিল না? না, এবার থেকে হলো। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আয় ব্যয়ের হিসাব, যেটা আগেই ছিল, আয় ব্যয়ের হিসাব দেওয়ার ক্ষেত্রে যদি কোনো অনিয়ম হয়, ওই আমাদের যে আইনটা আছে, আইনের 44 অনুচ্ছেদ অনুযায়ী যদি কোনো সে অনিয়ম করে, যে অতিরিক্ত খরচ করে, বা যেটা খরচ করা যায় না সেই খাতে সে খরচ করেছে, অথবা ব্যয় রিটার্ন জমা দেয়নি, এই ধরনের কাজগুলো যদি করে, তাহলেও তার হলো প্রার্থিতাও বাতিল হতে পারে, ইভেন নির্বাচনও বাতিল হতে পারে, এবং এটা হলো এই অপরাধটা একদম সাজাযোগ্য অপরাধ। প্রতীক বরাদ্দের পর থেকে যখন প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালাবেন, এই সময়টা কালীন তার প্রার্থীর ব্যয় খরচ কত করতে পারবেন একজন এমপি প্রার্থী? আচ্ছা, বর্তমানে সিস্টেমটা চেঞ্জ হয়েছে, এখন বলা হচ্ছে যে 25 লক্ষ টাকা করতে পারে সে, অথবা প্রতি ভোটার অনুযায়ী 10 টাকা, যেটা বেশি। তার মানে যার হলো 20 লক্ষ ভোটার, সে করছে হলো 25 লক্ষ টাকা, আর যার হলো 70 লক্ষ ভোটার সে করছে হলো, হ্যাঁ, যার হলো 7 লক্ষ ভোটার সে করছে হলো 70,000 টাকা, 70 লক্ষ টাকা। 70 লক্ষ টাকা, আচ্ছা। এই অর্থাৎ মানে প্রতি ভোটার প্রতি 10 টাকা, অথবা 25 লক্ষ, যেটা বেশি হয়। আচ্ছা, এই যে টাকাটা ব্যয় করবেন, এটা কোন কোন ক্ষেত্রে তারা ব্যয় করবেন? যেমন আমি একটা সিচুয়েশন আপনাকে যদি বলি, যে কোনো একটা এলাকায় নির্বাচনী প্রার্থী সেখানকার কোনো একজন মানে ব্যক্তিকে বা কোনো পরিবারকে তিনি অনুদান হিসেবে দিলেন, বা দেখতে যে তাকে টাকা দিলেন, এটা আসলে নির্বাচনী ব্যয় হিসেবে এটা ধরা হবে কি? বলা হচ্ছে যে, আর নির্বাচনী আচরণ বিধিমালায় বলা হচ্ছে যে কোনো প্রার্থী বা তার সমর্থক বা তার পক্ষে কোনো রাজনৈতিক দল কোনো ধরনের অনুদান দিতে পারবে না, কোনো ধরনের অনুদান, সেটা সাহায্যই হোক, মানে কোনোভাবে এই সময়কালীন, এর পরে বা আগে, সেটা প্রচারকালীন সময়, সে এই অনুদান, দান, এগুলো কিছুই সে করতে পারবে না, দিতে পারবে না। আচ্ছা, মানে এই জন্য সে যদি কাউকে কোনো হেল্প করে, যে বলে যে এটা তো নির্বাচনী প্রচারণা না, এটা আমি শুধু সহযোগিতা করেছি, কিন্তু এই সময় সে পারবে না। ইভেন আগে তো দলীয় সরকার, যখন সরকার নির্বাচন, তখন তারা এই সময় কোনো প্রকল্প নিতে পারতো না, ওই এলাকাতে প্রকল্প নেওয়ারও একদম নিষিদ্ধ ছিল। ইভেন ওই সময় কোনো বড় ধরনের প্রতিশ্রুতিও দেওয়া যায় না ভোটারদের, ওই সময়কালীন।
বড় এটা প্রতিশ্রুতি বা কোনো বড় প্রকল্প হ্যাঁ, নেওয়া পর্যন্ত নিষেধ হ্যাঁ, করা হয়, নিষেধ অর্থাৎ করা। নিরুৎসাহিত করা হয়, বিষয়টাকে ভাবে বলা যায়, মানে করাই যাবে না। করাই যাবে না। এখন প্রশ্ন হচ্ছে, যদি কেউ করে ফেলেন হুম। এবং সেই পরিমাণটা অনেক বেশি হয় বা বড় হয়, তাহলে আসলে তার প্রার্থিতা থাকা না থাকার এরকম কোনো বিধিমালা আছে কিনা? আচ্ছা, বলা হচ্ছে যে আচরণ বিধিমালা ভঙ্গের কারণে হুম, তার জরিমানা আছে, জেল আছে, জেল জরিমানা এগুলো আছে। হুম, কিন্তু এটা তো বড় ধরনের। জি, যদি বড় ধরনের কোনো অনিয়ম হয়, অবশ্যই ইলেকশন কমিশন তাকে নির্বাচন থেকে বাতিল করতে পারে, মানে নির্বাচন থেকে তাকে দূরে রাখতে পারে। হুম, হুম, কারণ তার প্রার্থিতা বাতিল হয়ে গেলেই তো সে নির্বাচন থেকে দূরে থাকতে পারে। হুম, প্রার্থিতা তার বাতিল হয়ে গেছে, তার মানে সে নির্বাচনে যাচ্ছে না। ওকে, মানে জেল জরিমানা তো আছেই, হুম, এছাড়াও তার প্রার্থিতা বাতিল হওয়া মানে তো সে নির্বাচন করতে পারছে না। জি, জি। এটা এবারে আসি, আমরা দেখছি যে আয় ব্যয়টা আসলে কিভাবে হবে এইটার যে একটা অ স্বতঃস্ফূর্ত ব্যাপার, সেখানে আমরা দেখছি যে অনেক ক্ষেত্রেই একটা তথ্য এসেছে। টিআইবির একটা ইনফরমেশন দিচ্ছে। ২০২৪ সালে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে ৩০০ টি আসনের মধ্যে ৫০ টি আসনের উপরে তারা একটা জরিপ করে। এই জরিপ বলছে যে প্রচারের জন্য নির্ধারিত সময়ে তৎকালীন আওয়ামী লীগের প্রার্থীদের ব্যয়ের পরিমাণ ছিল ইসি নির্ধারিত সীমার চেয়ে ৬ গুণ বেশি এবং ১৮ সালে সেটি ছিল ৩ গুণ বেশি। তো এইটা তো অ ই এই জরিপটা হয়েছে অনেক পরে এবং এখন জানা যায়। এটা এরকম আমরা তো সাধারণভাবে যেটা দেখি এবং সাধারণ মানুষের যে সমালোচনা রয়েছে, এটি অনেকে বলেন এর থেকেও আরো অনেক বেশি, কয়েক গুণ বেশি খরচ করে। এইটা আসলে কমিটমেন্ট এর জায়গা থেকে হয়তো বিবেচনা করা যায়। তারা ভালো করেননি বা ঠিক করেননি। কিন্তু আইনগত জায়গায় ধরার কোনো জায়গা আছে কিনা? আচ্ছা, আমাদের আমাদের ইলেকটোরাল সিস্টেমে ২ জায়গায় খুবই উইক। একটা হলো অভিযোগ। আপনি আচ্ছা। যে অভিযোগ হুম, দিচ্ছেন, অভিযোগনামাগুলো কিভাবে নিষ্পত্তির, হুম, এই জায়গাটা তাৎক্ষণিকভাবে কিছু হয় না। আপনি এই ২-১ দিনের মধ্যে টেলিভিশনের মধ্যে আমি দেখলাম, না নিউজ পেপারে, যে মনোনয়নপত্র বাছাইকালীন একজনকে আরেকজন ধাক্কা দিয়ে একটা প্রার্থীকে জি, সরাই দিছে। এরকম যদি হুম, রিটার্নিং অফিসার চোখের সামনে ঘটে, তাহলে অবশ্যই তো এটা সরাসরি তার ব্যবস্থা নেওয়া প্রয়োজন ছিল। হুম, অথবা যদি অগোচরেও হয় যে উনি হুম, দেখেননি এরকম সময়ে, তাহলে উনি একটা তদন্ত করে এর একটা সুরাহা করলে, তাহলে পরবর্তী অনিয়ম বা পরবর্তী এই ধরনের কোনো প্রার্থীকে হুমকি দেওয়া, প্রার্থীকে দূরে রাখা, হুম, চেষ্টা করা, হুম, এগুলো থেকে তাহলে স্বাভাবিকভাবে সবাই একটু সতর্ক হয়ে যেত যে না, এরকম কাজ করলে আমাকে এই সময়ে একটা সতর্ক খেলেও কিন্তু একটা প্রার্থীর জন্য এটা বিশাল ব্যাপার। কিছু ভোট সে হারায়। কারণ অনেকে ওকে। অনেকে পছন্দ করে না যে অনিয়ম করুক, হুম, তিনি হুম, যাকে হুম, ভোট দিবেন। সেজন্য এটা কিন্তু খুব কার্যকর। মনে হয় যেন একটা জাস্ট সতর্ক। কিন্তু এটা সতর্ক না। এটা ভোটারদের জন্যে এটা খুব ভালো একটা মেসেজ যে এই প্রার্থী এই ধরনের অনিয়মগুলো করে, তার জন্য সে সতর্ক হুম, খাচ্ছে। ভোট দেওয়ার ক্ষেত্রে তারা বিবেচনায় নেয়। তাহলে এই অভিযোগের ক্ষেত্রে আমাদের ইলেকট্রাল সিস্টেম বা ম্যানেজমেন্টে খুব এখানে দুর্বলতা রয়ে গেছে। ওকে। যেমন আমরা প্রতিদিনের অভিযোগ প্রতিদিন নিষ্পত্তি করে জানাই না যে আসলে এটার জন্য এই কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে। এটা ম্যাক্সিমাম অভিযোগগুলো করা হয় কি ঢালাওভাবে। হুম, ঢালাওভাবে কোনো তথ্য প্রমাণ থাকে না। তথ্য দিয়ে যদি আপনি সুনির্দিষ্টভাবে প্রমাণ উপস্থাপন করে অভিযোগ করা যায়, তাহলে কিন্তু সেই অভিযোগগুলোকে কার্যকর করা সহজ হয়। কিন্তু আমাদের দেশে অভিযোগগুলো থাকে ঢালাওভাবে। তো হুম। এই জায়গাটা একটা আছে যে এক আরেকটা জি, জায়গা আছে যে আমরা যে খরচ করি, হুম, ইলেকশনের সময় যে খরচ, এই খরচটা আসলে ২ ভাবে করে। একটা আপনি চোখে দেখতে পাচ্ছেন। যেমন বলেন যে যার ৭ লক্ষ ভোটার তিনি ৭০ লক্ষ টাকা খরচ করবেন। হুম, যার হলো ১.৫ লক্ষ ভোটার সে হুম, ২৫ লক্ষ খরচ করতে পারবে। এটা হলো হুম, আইনে। হুম, আইনসঙ্গতভাবে যে এই টাকাটা তুমি খরচ করতে পারো। কিন্তু এই যে মনোনয়ন নেওয়ার ক্ষেত্রে হুম, দলকে যে টাকা দেয় বা অনুদান দেয় বা মনোনয়ন বাণিজ্য হয়, যেটাই আপনি যে ভাষায় বলেন, জি, ওখানকার পয়সা দেখেন কোথাও আমরা কোথাও দৃশ্যমান দেখি না। এই জায়গাটা। তারপরে ইলেকশন শুরুর আগেই যে পরিমাণ খরচ করে সেটাও কিন্তু মানে সেটাও কোথাও কাগজ কলমে আসছে না। জি, শুধুমাত্র আসছে নির্দিষ্ট কতগুলো দিনের, এবং তাও সেটা অডিট করে তারা জমা দিচ্ছে বা ইলেকশন কমিশন পরবর্তীতে এটা অডিট করা দরকার। ইলেকশন কমিশনও এটা অডিট করে না বা খুব হালকাভাবে দেখা যায় জমা দিল কি দিল না। হুম, যদি জমা না দেয় তার বিরুদ্ধে মামলা করা হয়। কিন্তু এটা সে কি জমা দিল সেটা অডিট করে দেখা, এই জায়গাগুলো করা হয় না। তা আমরা
এবার সুপারিশ করা হয়েছে যে এই যেন অডিট করা হয় এবং ইলেকশন অডিটের ব্যাপারে সুপারিশ হয়েছে, সেটা হ্যাঁ। কি মানে করা হবে এবারে পাশ হয়েছে এবং সেটা? হ্যাঁ হ্যাঁ ইলেকশন কমিশন তারা যেটা সংস্কারই করেছে সেখানে এটা অডিট করার কথা বলছে, তারা অডিট করবে এবং Okay. পলিটিক্যাল পার্টিটাও করবে। নির্বাচনী খরচের ক্ষেত্রে আমি মানে অন্য অপরিচিত বা কম পরিচিত অনেক দলের অনেক বিষয় আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বা পরিচিত বেশি এরকম বিএনপির তারেক রহমান, তার যে নির্বাচনী ব্যয় হবে সেটি আপনার নিজের টাকায় তিনি করবেন এবং জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান তিনি যে নির্বাচনী ব্যয় করবেন সেটি কোথা থেকে করবেন সেটি বলা হয়েছে তাদের পক্ষ থেকে যে দল এটা বহন করবে। এইটা আসলে কোনো ব্যাপার মানে এটা কোনো ম্যাটার করে কিনা, এটা আইনগত জায়গায় আসলে কোনো বাধা আছে কিনা বা এটা আসলে দেখা হয় কিনা যে তিনি এই টাকাটা, যেমন আপনি যেটি বললেন যে 25 লক্ষ টাকা থেকে নির্বাচনী ব্যয় আসলে 60, 70, 80 পর্যন্ত এরকম বড় অ্যামাউন্ট পর্যন্ত তারা ব্যয় করে। অনেক বড় একটা অ্যামাউন্ট। এটা তো অনেক প্রার্থীর নাও থাকতে পারে। তারা আসলে কোথায় থেকে পেতে পারেন? শফিকুর রহমান তিনি যেটা বলেছেন যে তার পুরোটা না, তো বড় অংশ দল থেকে দেওয়া হবে। এটা কিভাবে বিবেচনা করা হয়? আচ্ছা, আইন বলছে কি যে যখন নমিনেশন পেপার জমা দিবে সেই সময় তাকে বলতে হবে তার সোর্স অফ মানি, যে টাকাটা সে প্রচারণার সময় ব্যয় করবে, তার এই আয়ের উৎসটা যে সে যে 70 লক্ষ টাকা বা 50 লক্ষ যেটাই তার আইন অনুযায়ী সে করতে পারে সেই টাকাটা সে কোথা থেকে পাচ্ছে। এটা যে ফরম্যাটটা দেওয়া আছে ওখানে বলা আছে নিজের ইনকাম থেকে, কৃষি ইনকাম থেকে, দল থেকে, এবং দল থেকেও এটা মেটানো যায়। যদি কোনো দল মনে করে যে তারা প্রার্থীদের এই টাকাটা দিয়ে দিবে প্রচারণার সময়, সেটাও দিতে পারবে, সেটাও আইনে বলে দেওয়া আছে। এবং এই যে সোর্স ওখানে একদম ডিটেলস বলা আছে, তুমি করছো, ইভেন ধার নেওয়া যায় যে আমি এই টাকাটা ধার নিচ্ছি, কজন নিচ্ছি, কারো কাছ থেকে, আত্মীয় স্বজন হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, যে করে থেকে এই ফরম্যাটটা তাকে পূরণ করছে। সেই ফরম্যাট থেকে হয়তো বলেছে যে কেউ নিজের তহবিল থেকে করছে, অথবা কেউ বলছে যে আমি আংশিক দল থেকে পাবো, আংশিক নিজের করব, এটাই হয়তো দেখাইছে। এবারে এটা ডিটেইলস আছে একেবারে। আচ্ছা, এখন আমরা একটা জিনিস এবারে দেখছি যেটা আমরা অতীতে এতটা বেশি শোনা যায়নি, তবে অনুদানের একটা বিষয় সবসময় ছিল যে নির্বাচনের সময় ব্যবসায়ীরা প্রার্থীদেরকে সহযোগিতা করেন, কেউ তার আত্মীয় স্বজনরা সহযোগিতা করেন, কিন্তু এবারে ক্রাউড ফান্ডিং, অপরিচিত মানুষকে সাধারণত ভালোবেসে দিচ্ছে তাকে জেতানোর জন্য, মানে গণ অনুদান এভাবে বলা যেতে পারে, ক্রাউড ফান্ডিং। সেটা এইটার সাথে আসলে চাঁদার কোনো পার্থক্য আছে কিনা এবং এটাকে আইনগত জায়গায় এটার মানে কিভাবে বিবেচনা করা হয়? আচ্ছা, এটা পৃথিবীর অনেক দেশে এটা করে, এই টাকাটা সংগ্রহ করে নির্বাচনী ব্যয়ের জন্য। আমাদের দেশে এবার যেটা হয়েছে, একজন প্রার্থী, সম্ভাব্য প্রার্থী, উনি মানে নির্বাচনে অংশগ্রহণ করবে বলে উনি এটা সংগ্রহ করেছে, কিন্তু ওনার যদি ব্যাংকিং চ্যানেল হয় এবং এটা যদি পরিষ্কার কাগজপত্র পরিষ্কার থাকে যে প্রত্যেকটা তিনি কার কাছ থেকে কত টাকা নিছে, এটা যদি ব্যাংকিং চ্যানেলে নেয় এবং পরবর্তীতে যদি দেখা যায় যে না উনি এটা সঠিক তথ্য দিছে, কোথাও গোপন করেনি, তাহলে এটা হলো বৈধভাবে বিবেচিত হবে। কারণ যেহেতু বন্ধু বান্ধবের কাছে ধার কর্য করা যায়, দান অনুদান নেওয়া যায়, এটা সেই পর্যায়ে যাবে আসলে। ওকে, এবারে প্রার্থিতা বাতিলের প্রসঙ্গ এসেছে, আপনার কাছে কোনো ক্ষেত্রে মনে হয় কিনা যে অভিযোগটা, কিন্তু আমার কাছে মনে হলো যে অভিযোগ করলো কি করলো না সেটা আমাদের দেশে একটা বড় ব্যাপার হয়, বিশেষ করে ইসির কাছে, তাই তো? ইসির কাছে সেটি কোনো ক্ষেত্রে ষড়যন্ত্রমূলক, মানে কাউকে হ্যারাস করার ক্ষেত্রে নির্বাচনী প্রার্থীদের নানা রকম বিষয়ের মুখোমুখি হতে হয়, সেক্ষেত্রে আসলে ষড়যন্ত্র শিকার কেউ হবার সুযোগ বেশি থাকে বলে আপনার মনে হয় কিনা? আচ্ছা, আমি যদি আপনার এই প্রশ্নটা খুব সহজে এক কথায় প্রথমে বলি যে সম্ভাবনা খুব সহজে করা যায়। আচ্ছা, এটা যেটা হয় মূলত যে যখন যাচাই করা হয়, আমরা শুরুতে যে কথাটা আলোচনা করছিলাম যে মান্না ভাইয়ের একজন রিটার্নিং অফিসার ওনার স্বাক্ষরকে বৈধ বলে, স্বাক্ষর সঠিক আছে বলে মনোনয়নপত্র বৈধ বলেছেন, এবং আরেকজন বলেছেন যে স্বাক্ষর মিলে না। স্পষ্ট করে বলি, মাহমুদুর রহমান মান্না তিনি যখন বগুড়ায় প্রার্থিতার জন্য আবেদন করেছেন সেখানে তাকে গ্রহণযোগ্য হয়নি সেখানকার রিটার্নিং কর্মকর্তার কাছে, একই ব্যক্তিটা ঢাকায় যখন তিনি আবেদন করেছেন তখন সেটাকে আবার গ্রহণযোগ্য বলেছেন। এটা কেন হয় আসলে? এটা হয় আসলে, এটা তো আধা বিচারিক কার্যক্রম। বিচারিক দৃষ্টিভঙ্গি এক একজন মানুষের এক এক রকম হতেই পারে, এবং সে যখন স্বাক্ষরটা যাচাই করছে কিসের ভিত্তিতে করছে, তার এখানে কি, সে তার জাজমেন্টটা কিভাবে অ্যাপ্লাই করছে,
এটা এইগুলোর উপর ডিপেন্ড করে তো। এবং এটা যেটা আছে পরবর্তীতে আর একটা ধাপ আছে, এর জন্য আপিল আছে, যে সে আপিলে যেতে পারে এবং আপিলে যদি টিকেও যেতে পারে, যে যদি মনে করে যে হ্যাঁ আমার স্বাক্ষর আমি অন্যভাবে দিচ্ছি, অথবা মানে ব্যক্তি উনি কেন এটা যাচাই করা সহজ ছিল। জাস্ট প্রার্থী যদি মনে হয় যে সন্দেহ হয় রিটার্নিং অফিসার যে এই স্বাক্ষরটা প্রার্থী করেনি, সেক্ষেত্রে প্রার্থী করেছে কিনা সে যদি স্বেচ্ছা বলে হ্যাঁ আমি এটা এইভাবেই করেছি, তাহলে এখানে মানে মেনে নেওয়াও যায়। এটা নিতান্ত আধা বিচারিক যেহেতু কার্যক্রমটা, সেটা তাদের নিজস্ব জাজমেন্ট অ্যাপ্লাই করে এই সিদ্ধান্তগুলো দেয় রিটার্নিং অফিসারগণ। অনেক ধন্যবাদ। আমরা আলোচনার একেবারে শেষ প্রান্তে আমরা আরেকটা বিষয় একটু জানতে চাই, সেটি হচ্ছে যে হলফনামার সত্য মিথ্যা তথ্য দেয়া একটা বিষয়, আর হচ্ছে প্রচারণার ক্ষেত্রে খরচ। সব জায়গায় যে একটা বিষয় বেশি আসে, সেটি হচ্ছে অর্থের লেনদেন, অর্থের পরিমাণ এবং অর্থের উৎস, এগুলো গোপন করা অথবা প্রকাশ্যে দেয়া। এর সাথে বিহেভিয়ার প্যাটার্ন, মানে তার আচরণগত অনেক বিষয়ের সামনে আসে। নতুন কোনো বিষয় উল্লেখযোগ্য আছে কিনা যেটি এবারের নির্বাচন থেকে হচ্ছে যা আমাদের আলোচনা আসেনি আজকে? আচ্ছা, আমার কাছে মানে এবারকার নির্বাচন শুরু থেকেই মানে ইলেকশন এর আগে যেমন দেখা গেছে পলিটিক্যাল পার্টিগুলো জোটবদ্ধ হয়ে শুরুতেই জোটবদ্ধ হয়ে যায়, এবার এই জোটবদ্ধ হওয়ার ক্ষেত্রে দ্বিধা দ্বন্দ্বে খুব বেশি এসছে। কারণ এটা হতে পারে এই কারণে আইনের এই যে সংশোধনী, যে জোটবদ্ধ হলে প্রতীক নিয়ে নির্বাচন করতে হবে, এক্ষেত্রে যে জোটের সাথে যেও খুব যে সুবিধা হবে কিনা এটা নিয়ে এই ক্যালকুলেশনটা মূলত করা হয়েছে এখানে। মানে এবারকার নির্বাচনটা আমার কাছে আমাদের পরপর 3টা নির্বাচনকে আমরা এক্সাম্পল হিসেবে টানা ঠিক হবে না, কারণ ওগুলো কোনো ইলেকশন হয়নি। তারও আগের নির্বাচন যদি আমরা দেখি, এখানে জোটগুলো সব ঠিক হয়েছিল আগে থেকে, এবার কিন্তু জোটটা নতুন ভাবে হচ্ছিল এইখানে। এই জন্য অনেক একদম শেষ মুহূর্তে দেখবেন যে তারা কোন দলে কে যাচ্ছে এটা কিন্তু বোঝা যায়নি। এবারকার নির্বাচনের এই একটা গুরুত্বপূর্ণ দিক। একটা গুরুত্বপূর্ণ দিক। এবং আরেকটাই, এবার আমাদের নির্বাচনে কিন্তু তরুণ ভোটার অনেক বেশি, যারা মূলত আমার মনে হচ্ছে নির্বাচনের ডিসাইসিভ ফ্যাক্টর হিসেবে হয়ে যেতে পারে। কারণ 4 কোটির উপরে তরুণ ভোটার আছে, তাদের চিন্তা ভাবনা আগের দিনের চাইতে অনেক পরিবর্তন। এই একটা আরেকটা দিন মানুষের যেসব কথাবার্তা বোঝা যায় যে এর আগে যে রাজনৈতিক যে ধারাটা ছিল, যে একে অন্যের পিছনে লাগা, খারাপ কথা বলা বা কি, তা না করে আগামী দিনে কি করবে তারা, সেটা আমার কাছে মনে হচ্ছে মানুষের কাছে পরিষ্কার, এবং প্রার্থীরা এটা নিয়ে আসলে কথা বলছে বা বলবে। অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন তুলি। তার কাছ থেকে হলফনামার সত্য মিথ্যা এবং নির্বাচনী ব্যয় এবং অন্যান্য যে সমস্ত বাস্তবতা এই এবারের নির্বাচন 2026-এর 12 ফেব্রুয়ারি নির্বাচনকে ঘিরে এসেছে, সেসব নিয়ে নানা বিশ্লেষণ আমরা জানার চেষ্টা করেছি। প্রথম আলোর এই আয়োজন বার্তা কক্ষ আপনারা দেখুন রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রথমআলো.com, প্রথম আলোর ইউটিউব, ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ার সবগুলো প্ল্যাটফর্মে। আজকে যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ।